আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে সবাই আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি একে মাহবুবুল হাসান, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, জীববিদ্যা বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 11। অধ্যায় 11 নাম হচ্ছে জিনতত্ত্ব ও বিবর্তন। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র এবং ক্রোমোজোমাল তত্ত্ব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্র এবং তার ব্যাখ্যা। সাথে সাথে আমরা শিখব বংশগতির ক্রোমোজোমাল তত্ত্ব। আজকের ক্লাস থেকে আমরা যা যা শিখব, অর্থাৎ আজকের ক্লাসের পরে শিখন ফলগুলো হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের সংজ্ঞা দিতে পারবো, পুরোপুরি সংজ্ঞা দিতে পারবো আমরা। এবং মেন্ডেলের দ্বিতীয় সূত্রের শুধু সংজ্ঞাই না, দ্বিতীয় সূত্রের সংজ্ঞার সাথে আমরা জিনতাত্ত্বিক ব্যাখ্যাও দিতে পারবো আজকের ক্লাসের পরে। এরপরে ক্রোমোজোমাল তত্ত্ব যেটা আছে, ক্রোমোজোমাল তত্ত্বের ইতিহাস সহ মূল নীতিগুলো আমরা বলতে পারবো এবং লিখতে পারবো। মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্রটি আমি এখন তোমাদের সামনে বলছি, তোমরা মনোযোগ সহকারে সূত্রটি একটু শুনবে। আমি কয়েকবার বলবো। দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটলে প্রথম সংকর পুরুষে বা প্রথম বংশধরে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশিত হয় এবং জননকোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে বা স্বতন্ত্রভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গেমেটে প্রবেশ করে। আবার বলছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম সংকর পুরুষে বা প্রথম বংশধরে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যই প্রকাশিত হয় এবং জননকোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে স্বাধীনভাবে বিন্যস্ত হয় এবং ভিন্ন ভিন্ন গেমেটে প্রবেশ করে। এই সূত্রটি অন্যভাবেও বলা যায়, আর একটু সহজভাবেও বলা যায়, সেটি আমি বোর্ডে লিখেছি, সেটি একটু দেখো তোমরা। সেটা হচ্ছে একটি জীবের দুই বা ততোধিক জোড়া বৈশিষ্ট্যের জন্য দায়ী ফ্যাক্টর হচ্ছে জিনটাই হচ্ছে ফ্যাক্টর। মেন্ডেল জিনকে ফ্যাক্টর নামে অভিহিত করেছিলেন। ফ্যাক্টরগুলো বা জিনগুলো গেমেট সৃষ্টির সময় সম্পূর্ণ স্বাধীন বা মুক্তভাবে বিন্যস্ত হয়। এই ব্যাপারে এক জোড়া বৈশিষ্ট্য অন্য জোড়া বৈশিষ্ট্যের উপরে নির্ভরশীল থাকে না। আশা করি বুঝতে পেরেছ। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের বা স্বাধীনভাবে সঞ্চারণ সূত্রের ইংরেজি নামটা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তো এই সূত্রের ফলাফল হচ্ছে দ্যাট মিনস দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যখন সংকরায়ন ঘটবে তখন অবশ্যই নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হবে। ধরে নাও যে কালো লম্বা চুল বিশিষ্ট একটা পুরুষ মানুষের সাথে সাদা চুল খাটো মহিলার বিয়ে হলো, তাহলে তাদের সন্তানাদির মধ্যে অবশ্যই কিছু কিছু নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হবে। তার মানে মাঝারি
উচ্চতা সম্পন্ন বা কালো সাদার মাঝামাঝি গায়ের রং বিশিষ্ট বাচ্চা বা অপত্য বংশ তৈরি হতে পারে। তার মানে নতুন বংশের উদ্ভব হবেই হবে। দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটলে পরবর্তী বংশধরে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হবে। মেন্ডেল এই সূত্র প্রমাণের জন্য মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করেছিলেন। মিষ্টি মটরশুঁটি গাছ, পিজাম স্যাটাইভাম। এই মটরশুঁটি গাছের দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে উনি পরাগ সংযোগ ঘটিয়েছিলেন এবং এই যে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে বা মটরশুঁটি গাছের মধ্যে পরাগ সংযোগ উনি ঘটিয়েছিলেন, এই সংকরায়নটাকে বলা হয় দ্বিলক্ষণ সংকরায়ন বা ডাইহাইব্রিড ক্রস। অর্থাৎ যে সংকরায়নে জীবের দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে সংকরায়ন বা ক্রস ঘটানো হয়, সেই ক্রস বা সংকরায়নটাকে আমি কি বলবো? ডাইহাইব্রিড ক্রস অথবা দ্বিলক্ষণ সংকরায়ন, ডাইহাইব্রিড ক্রস। তাহলে আমরা বুঝে গেছি যে দ্বিলক্ষণ সংকরায়ন কাকে বলে এবং মেন্ডেল তার এই দ্বিতীয় সূত্র প্রমাণের জন্য মটরশুঁটি গাছের দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে পরাগ সংযোগ ঘটিয়েছেন। বিজ্ঞানী মেন্ডেল তার দ্বিতীয় সূত্র প্রমাণের জন্য দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মটরশুঁটি গাছ নিয়েছে। এখন এই দুই জোড়া বৈশিষ্ট্য সম্পন্ন মটরশুঁটি গাছের দুই জোড়া বৈশিষ্ট্য কিন্তু বিশুদ্ধ ছিল এবং একটি মটরশুঁটি গাছ উনি নিয়েছিলেন গোলাকার বীজ, গোলাকার হলুদ বীজ। আরেকটি মটরশুঁটি গাছ নিয়েছিলেন কুঞ্চিত সবুজ বীজের মটরশুঁটি গাছ। এখন আমরা যদি একটু ধরে নিই, এই জিনগুলো ধরে নিই, ফ্যাক্টরগুলো ধরে নিই, তাহলে কেমন দেখা যায়। যেমন আমরা যদি বোর্ডে দেখি যে ধরা যাক বীজের গোল লক্ষণের প্রতীক ক্যাপিটাল আর, বীজের গোল লক্ষণের প্রতীক ক্যাপিটাল আর এবং বীজের কুঞ্চিত লক্ষণের প্রতীক বা জিন আর কি, এটাই জিন, স্মল আর। তাহলে একটা বিষয় লক্ষ্য করো, গোলের বিপরীত কি? কুঞ্চিত। কুঞ্চিত মানে কি? কোচকানো, কোচকানো। দেখো গোলের বিপরীত কুঞ্চিত। আর কালারটা দেখো, বীজের কালার, বীজের হলুদ বর্ণের প্রতীক বা জিন কি? ক্যাপিটাল ওয়াই। এই হলুদের বিপরীত বৈশিষ্ট্য কি? সবুজ। বীজের সবুজ বর্ণের প্রতীক স্মল ওয়াই। তাহলে এখানে দেখো একটা বিপরীত আরেকটা, গোলের বিপরীত কুঞ্চিত, হলুদের বিপরীত সবুজ। এবং দেখো গোল এবং গোল কিন্তু ক্যাপিটাল লেটার, হলুদ, হলুদের জন্য, হলুদ বর্ণের জন্য প্রতীক, এটাও ক্যাপিটাল লেটার। গোলের বিপরীত কুঞ্চিত, এটা কিন্তু স্মল লেটার। আর হলুদের বিপরীত সবুজ, এটার জন্য যে প্রতীকটা আমরা ধরেছি সেটা হচ্ছে স্মল ওয়াই। ঠিক আছে, এখন আমরা একটু জিনোটাইপে যাব। জিনোটাইপের বিষয়টা কি? তোমরা প্রথম সূত্রের আগেই প্রথম দুটো আলোচনায় কিন্তু অলরেডি জিনোটাইপ কি ফিনোটাইপ কি তোমরা বোঝার কথা। তবু একটু বলে নিচ্ছি জিনোটাইপ এবং ফিনোটাইপ কি। জীবের যে একটা বৈশিষ্ট্যের যে বাহ্যিক যে বৈশিষ্ট্যটা, বাহ্যিক লক্ষণটা, এই বাহ্যিক লক্ষণটাকে আমরা বলবো ফিনোটাইপ। আর এই বাহ্যিক জীবের বাহ্যিক লক্ষণের জন্য দায়ী যে জিন জোড়া, এটাকে আমরা বলবো জিনোটাইপ। যেমন দেখো একটু উপরে একটু উদাহরণ দিচ্ছি, যে গোল বীজ, গোল বীজ, এটা তো অবশ্যই বীজটা গোলাকার না লম্বা, এটা তো অবশ্যই আমরা দেখি।
বাহির থেকে দেখা যায়, গোল বীজ এটা কিন্তু বাহির থেকে দেখা যায়, গোলাকার বীজ অবশ্যই বাহির থেকে বোঝা যায়। তোমার চুল কোকড়া, তোমার চুল কালো, এটা কি কালো চুল, কোকড়া চুল, এগুলো কি বাহির থেকে দেখা যায়। সো এই যে জীবের যে বাহ্যিক বৈশিষ্ট্য যেটা বাহির থেকে দেখা যায়, বাহ্যিক লক্ষণ, এটাকে আমরা কি বলবো? ফিনোটাইপ। এটা কি বলবো? ফিনোটাইপ, ফিনোটাইপ। তাহলে এখন আসো জিনোটাইপ কি? জিনোটাইপ কি দেখো, জিনোটাইপ হচ্ছে এই যে গোল যে ফিনোটাইপটা, এটার জন্য দায়ী যে জিনটা, দায়ী যে টোটাল যে জিনটা। আমরা জানি জীবের একটা ফিনোটাইপ কখন প্রকাশিত হয়? যখন দুটো জিন একত্রে থাকে, দুটো জিন একত্রে থাকে। যেমন এই গোল বীজের জন্য দায়ী জিন যদি হয় ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আর মিলে এই গোল বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে। আবার বলছি দেখো, যদি গোল যে বীজটা, এই যে গোল গোলাকার, এটা কিন্তু ফিনোটাইপ। এই ফিনোটাইপটা কখন দেখা যাবে বাহির থেকে? যখন আমাদের এই যে গোল বীজের জন্য দায়ী জিন যদি হয় ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আর একসাথে যখন আসবে, তখন এই ক্যাপিটাল আর মিলে বীজের যে বৈশিষ্ট্য অর্থাৎ গোলাকার বীজ সেটা প্রকাশিত হবে। তাহলে এই গোলাকারটা হচ্ছে ফিনোটাইপ, ক্যাপিটাল আর এটা হচ্ছে জিনোটাইপ। এখন আমরা একটু আমাদের মটরশুঁটি গাছের যে মেন্ডেল যে বৈশিষ্ট্যগুলো নিয়ে গবেষণা করেছেন সেটাতে একটু যাই আমরা। যেমন এখানে আমরা ধরেই নিয়েছি আগে যে বীজের গোল লক্ষণের জিন বা প্রতীক ক্যাপিটাল আর। তাহলে গোলাকার যে ফিনোটাইপটা এটা কখন প্রকাশিত হবে? একটু চিন্তা করো যে গোল বীজের জিনোটাইপটা কি হবে? গোল বীজ, গোল এটাই তো ফিনোটাইপ, গোলটাই কিন্তু ফিনোটাইপ। তাহলে এটা কখন প্রকাশিত হবে? যখন জিনোটাইপের মধ্যে ক্যাপিটাল আর আসবে, ক্যাপিটাল আর আসবে, এবং এটা কিন্তু বিশুদ্ধ। তাহলে গোলটা কি? বিশুদ্ধ গোল। কোন বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনগুলো যদি একই রকম হয় তাহলে সেটা কি? বিশুদ্ধ, হোমোজাইগাস। মেন্ডেল কিন্তু তার এই দ্বিতীয় সূত্র প্রমাণের জন্য দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মটরশুঁটি গাছ নিয়েছেন ঠিকই, এবং দুটো গাছই হোমোজাইগাস। অর্থাৎ একটা গোলাকার হলুদ হলে আরেকটা উনি নিয়েছেন কুঞ্চিত সবুজ, গোলাকার হলুদ, কুঞ্চিত সবুজ, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য। তাহলে গোলাকার বীজের জিনোটাইপটা তাহলে কি হবে? ক্যাপিটাল আর। হলুদ বীজের জিনোটাইপ ক্যাপিটাল ওয়াই। তাহলে আমি যদি এখন বলি বিশুদ্ধ, এ দুটোই বিশুদ্ধ, একটু বিশুদ্ধ লিখলে ভালো হয়। বিশুদ্ধ দুটোর আগেই বিশুদ্ধ হবে, মানে হোমোজাইগাস, বিশুদ্ধ গোল বীজের জিনোটাইপ ক্যাপিটাল আর, বিশুদ্ধ হলুদ বীজের জিনোটাইপ ক্যাপিটাল ওয়াই। তাহলে এখানে যদি আমরা বলি যে বিশুদ্ধ গোলাকার হলুদ বীজের জিনোটাইপ, বিশুদ্ধটা লিখে নিই। হ্যাঁ, তোমরা আশা করি বুঝতে পারতেছ। বিশুদ্ধ মান বা হোমোজাইগাস বা বিশুদ্ধ গোলাকার হলুদ বীজের জিনোটাইপ। তার মানে একটু ভেঙে যদি দেখো, বিশুদ্ধ গোল কি হবে? ক্যাপিটাল আর। বিশুদ্ধ হলুদ কি হবে? ক্যাপিটাল ওয়াই। তাহলে একত্রে যদি আমরা লিখি বিশুদ্ধ গোলাকার হলুদ বীজের জিনোটাইপ কি হবে? ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই। বুঝতে পেরেছো সবাই? কিভাবে আমরা যদি চিন্তা করি যে বিশুদ্ধ কুঞ্চিত বীজের জিনোটাইপ, আগেটা একটু চিন্তা করো। বিশুদ্ধ আগে কি ছিল? বিশুদ্ধ গোলাকার। তাহলে এর বিপরীত কি? কুঞ্চিত। তাহলে বিশুদ্ধ কুঞ্চিত বীজের জিনোটাইপ কি হবে? বিশুদ্ধ যেহেতু স্মল আর। এখন দেখো বিশুদ্ধ সবুজ, হলুদের বিপরীত ছিল কি?
সবুজ। তাহলে বিশুদ্ধ সবুজ বীজের জিনোটাইপ কি হবে? স্মল ওয়াই স্মল ওয়াই, বিশুদ্ধ যেহেতু একই রকম, স্মল ওয়াই স্মল ওয়াই স্মল ওয়াই, যেহেতু বিশুদ্ধ। তাহলে আমরা এখন চিন্তা করি যে এই দুটোকে একত্রিত করে ফেলি, আমরা দুটো বৈশিষ্ট্যকে আমরা একসাথে বলবো এখন। কুঞ্চিত সবুজ, কুঞ্চিত সবুজ বীজের জিনোটাইপ, কুঞ্চিত সবুজ বীজের জিনোটাইপ, দুটো একসাথে। তাহলে চিন্তা করো কি হবে? কুঞ্চিত সবুজ বীজ, কুঞ্চিত সবুজ, কুঞ্চিত সবুজ, স্মল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই। তাহলে আমরা দেখো, আমরা মেন্ডেল তার দ্বিতীয় সূত্র প্রমাণের জন্য বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন যে বৈশিষ্ট্যগুলো উনি নিয়েছিলেন মটরশুঁটি গাছের, যে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। একটা কি? এক জোড়া হচ্ছে কি বিশুদ্ধ গোলাকার, বিশুদ্ধ গোলাকার হলুদ, গোলাকার হলুদ বীজ, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল। আর আরেকটা হচ্ছে বিপরীতটা হচ্ছে কি কুঞ্চিত সবুজ বীজ, কুঞ্চিত সবুজ বীজ। তাহলে এক জোড়া এক জোড়া দুই জোড়া, দুই জোড়া, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। তো দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য, এই দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যেই এখন আমরা সংকরায়নটা দেখাবো তোমাদেরকে, যে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম সংকর পুরুষ এবং দ্বিতীয় সংকর পুরুষে কি ধরনের অপত্য বংশ বা বংশধর আসে, কি কি কালারে, কি কি আকারে মটরশুঁটি বীজ তৈরি হয়, সেটা আমরা এই নেক্সটে কিন্তু আমরা দেখবো। এখন চিন্তাত্ত্বিক ব্যাখ্যা আস্তে আস্তে, এখন আমরা কি চিন্তাত্ত্বিক ব্যাখ্যায় আমরা চলে যাব। আমরা এখন চিন্তাত্ত্বিক ব্যাখ্যা দেখব। চিন্তাত্ত্বিক ব্যাখ্যা দেখো, পিতা মাতা মানে P1 ফার্স্ট প্যারেন্ট, P1 মানে কি প্রথম প্যারেন্ট। তো প্রথম প্যারেন্টের মেন্ডেল যে বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেছিলেন আমি আগেই বলেছি, সেটা হচ্ছে দেখো গোলাকার হলুদ বীজ, বিশুদ্ধ গোলাকার হলুদ বীজ। তো এই যে গোলাকার হলুদ, এটা বাহির থেকে দেখা যায়, তার মানে এটা কি ফিনোটাইপ। তার মানে প্রথম ফিনোটাইপটা কি ছিল? বিশুদ্ধ গোলাকার হলুদ বীজের বীজ, এটা ফিনোটাইপ। তাহলে এর বিপরীত বৈশিষ্ট্যটা কি হবে? গোলাকার, গোলাকারের বিপরীত কুঞ্চিত, হলুদের বিপরীত সবুজ, তার মানে বিশুদ্ধ কুঞ্চিত সবুজ। এটার জিনোটাইপ কি আগেই আমরা লিখেছিলাম, স্মল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই। তাহলে এখন দেখো ফিনোটাইপ গেল বাহ্যিক লক্ষণটা। তাহলে ফিনোটাইপের জন্য দায়ী যে জিনগুলো, ফিনোটাইপটার জন্য যে জিনগুলো, টোটাল যে জিনগুলো দায়ী, ফ্যাক্টরগুলো যেগুলো দায়ী, সেগুলো হচ্ছে অবশ্যই যেহেতু বিশুদ্ধ, তার মানে কি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, এবং কুঞ্চিত স্মল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই। এই জিনিসটা কিন্তু বারবার এই জন্য বলছি যে এই ফিনোটাইপ জিনোটাইপই তোমাদের প্রবলেমটা হয় সাধারণত, এই জন্য এটা বারবার আমি বলছি। এরপর দেখো গ্যামেট। আচ্ছা, যে আরেকটা জিনিস বলে নিই, যে জিনোটাইপে দেখো টয়েসেন আছে। টয়েসেন মানে কি দেহকোষ, এগুলো হচ্ছে টয়েসেন মানে কি এগুলো সব ডিপ্লয়েড। আর গ্যামেট, গ্যামেট মানে কি জনন কোষ, গ্যামেট মানে কি জনন কোষ। জনন কোষ কয় প্রকার? দুই প্রকার, শুক্রাণু ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণু এই দুটোই কি জনন কোষ। শুক্রাণু হয় ছেলেদের আর মেয়েদের হয় কি ডিম্বাণু। তাহলে এই গ্যামেট অবশ্যই হ্যাপ্লয়েড, এন মানে কি হ্যাপ্লয়েড, টয়েসেন মানে কি ডিপ্লয়েড। তার মানে গ্যামেট তার মানে অর্ধেক হয়ে যাবে, মিয়োসিস বিভাজনের মাধ্যমে কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। এখানে দেখো প্রত্যেকটা দেখো গ্যামেটটা কি হয়েছে, গ্যামেটের মধ্যে দেখো আর ওয়াই আর ওয়াই আর ওয়াই আর ওয়াই, তার মানে স্বাধীনভাবে বিন্যস্ত হয়েছে। এই জিনিসটা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করেছে। যেমন ক্যাপিটাল আর, দেখো ক্যাপিটাল আর একবার ক্যাপিটাল ওয়াই এর সাথে, এটা একটু দেখো, ক্যাপিটাল আর
ক্যাপিটাল আর একবার ক্যাপিটাল ওয়াই এর সাথে, আবার ক্যাপিটাল আর আবার আরেকটা ক্যাপিটাল ওয়াই এর সাথে বিন্যস্ত হয়েছে। দেখো বিন্যস্ত হয়ে কি হয়েছে, এই দুটো হয়েছে, এই দুটো গেমেট হয়েছে। ঠিক আছে, এই দুটো গেমেট। আবার দেখো এই আর এর কথায় আসো, এই আরটা, এই আর একবার প্রথম এই যে ক্যাপিটাল ওয়াই এর সাথে বিন্যস্ত হলো, আরেকবার গিয়ে এই পাশের যে ক্যাপিটাল ওয়াই এটার সাথে বিন্যস্ত হলো। তার মানে ওখানে গিয়ে কি হলো, এই আর ওয়াই আর ওয়াই। এটা তুমি বলতে পারো যে স্যার এই গ্যামেটের মধ্যে যে গ্যামেটের ভেতরে জনন কোষের মধ্যে যে জিনগুলো ফ্যাক্টর গুলো এই দুটো তো একই রকম, আর ওয়াই ক্যাপিটাল আর ওয়াই সবগুলো ক্যাপিটাল আর ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। তাহলে তোমাদের বইতে দেখবা একটাই লিখেছে, বা অনেকগুলো বইতে দেখবা চারটা গ্যামেট দেয় না, যেহেতু গ্যামেটের মধ্যে ফ্যাক্টর বা জিনগুলোর বিন্যাস একই রকম। এরকম যদি হইতো যে একটা ক্যাপিটাল আর আরেকটা স্মল ওয়াই, এরকম যদি হইতো, আর আরেকটা গ্যামেটে হচ্ছে ক্যাপিটাল স্মল আর ক্যাপিটাল ওয়াই, এরকম যদি হইতো তাহলে কিন্তু তোমার চারটাই লিখতে হইতো। তো যেহেতু চারটা গ্যামেটে একই বিন্যাস, একই রকম বিন্যাস, এখন লেখার সময় তুমি ইচ্ছে করলে চারটা না লিখে একটাও লিখতে পারো, দুইটাও লিখতে পারো, তোমার ইচ্ছা, সমস্যা নাই এখানে। তো এখানে তোমাদের বইয়ের মধ্যে সম্ভবত দুটো বা একটা লিখেছে। হ্যাঁ, দেখো এখানে, তাহলে এখানেও দেখো একই রকম বিন্যাস, এখানেও কি দেখো স্মল আর স্মল ওয়াই স্মল আর স্মল ওয়াই স্মল আর স্মল ওয়াই স্মল আর স্মল ওয়াই, চারটা গেমেট আমি দেখিয়েছি। ঠিক আছে, তোমাদের বইতে কিন্তু দেখবা চারটা গেমেট হয়তো দেখানো নেই, একই রকম যেহেতু একটাই দেখিয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো এখন এই গেমেট গুলো অবশ্যই জাইগোট কখন হবে, জাইগোট বা বাচ্চাটা কখন হবে, যখন শুক্রাণু গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হবে। এটা হচ্ছে পুরুষদের চিহ্ন। এই দেখো এটা হলো ছেলে, এই মটরশুঁটি গাছটা কি পুরুষ, আর এই মটরশুঁটি গাছটা কি মেয়ে। তার মানে এটা হচ্ছে পুরুষের চিহ্ন, আর এটা কি মেয়ের চিহ্ন। ঠিক আছে, এটা বুঝে নিবা সবসময়। তাহলে এই চিহ্ন থাকলে কি বুঝে নিবা, পুরুষ, আর এই চিহ্ন থাকলে মেয়ে। তাহলে আমরা দেখো এখান থেকে অবশ্যই এই চারটা কি, এই চারটা অবশ্যই কি শুক্রাণু না ডিম্বাণু, শুক্রাণু, আর এই চারটা অবশ্যই কি ডিম্বাণু। ঠিক আছে, এখন দেখো যখন মিলিত হবে তখন কিন্তু এই স্বাধীনভাবে মিলিত হবে। যেমন এই শুক্রাণুটা স্বাধীনভাবে এই চারটার সাথে মিলিত হবে, আবার এই শুক্রাণুটাও স্বাধীনভাবে এই চারটার সাথে মিলিত হবে, এটাও চারটার সাথে মিলিত হবে, এটাও কি চারটার সাথে মিলিত হবে এই শুক্রাণুটা। তাহলে একটা জিনিস খেয়াল করো, বংশধর হবে কয়টা এখানে F1 বংশে, F1 মানে কি ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, প্রথম বংশধর মানেই কি F1, ধরে নিবা না, এটাই F1 মানে প্রথম বংশধর। তার মানে প্রথম বংশধরদের জিনোটাইপ কি হবে, জিনোটাইপ কয়টা হবে, অনেকে বলে 4টা, অনেকে বলে 8টা, 4 4 8। তাহলে হবে কয়টা, আসলে 16টা। বাচ্চা হবে কয়টা, 16টা। বংশধর হবে কয়টা, 16টা। কারণ একটা শুক্রাণুই তো 4টা জাইগোট তৈরি করে, কথা বুঝো, একটা শুক্রাণুই কিন্তু 4টা জাইগোট তৈরি করে। তার মানে 4টা শুক্রাণু 4 4 16টা জাইগোট তৈরি করবে, 16টা বংশধর হবে। এখন দেখো বংশধর এখানে আমি 16টার জায়গায় মাত্র 2টা লিখেছি, কেন, স্বাভাবিক প্রশ্ন আসতে পারে। এখন 16টা বংশধরের মধ্যে দুটো বংশধরের জিনোটাইপ আমি লিখেছি, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, দুটো লিখেছি, আর 14টা গেল কোথায়। তো দেখো এখানে দেখো কম্বিনেশন, দেখো যেদিকেই তুমি যেটার সাথেই ক্রস করাও, যেই শুক্রাণুকে যে কোনো ডিম্বাণুর সাথে যেটার সাথেই ক্রস করাও, দেখো এরকম কম্বিনেশন আসে। তুমি দেখো এটার সাথে তুমি এটা ক্রস করো, দেখো এরকম কম্বিনেশন, এটার সাথে এটা ক্রস করো, দেখো এরকম কম্বিনেশন। এই জন্য বইয়ের মধ্যেই দেওয়া একটা জিনোটাইপ কয়টা, একটা দেওয়া, F1 একটা দেওয়া, আসলে কয়টা, 16টা। জিনোটাইপ কয়টা, আসলে 16টা। এই জন্য আমি 2টা দিয়েছি, তুমি 2টাও দিতে পারো, সমস্যা নেই। কিন্তু বেসিক্যালি বংশধর কয়টা, 16টা বংশধর,
16টা বংশধর পাওয়া যাবে। জিনোটাইপ তাহলে কয়টা পাওয়া যাবে? 16টা। এখন কথা হচ্ছে জিনোটাইপ তো আসলো, অবশ্যই জিনোটাইপ যদি আসে অবশ্যই লক্ষণ নিয়ে আসবে, ফিনোটাইপ হবে। জিনোটাইপ কি করে? ফিনোটাইপ নিয়ে আসে, বাহ্যিক লক্ষণ থাকে। তাহলে বাহ্যিক লক্ষণটা কি হবে? বাহ্যিক লক্ষণকে আমরা কি বলি? ফিনোটাইপ। ফিনোটাইপ দেখো, ফিনোটাইপে তাহলে আমাদের কি হয়েছে? সবগুলোর ফিনোটাইপ কি? সবগুলোই কি গোলাকার হলো, সংকর। সংকর মানে কি? অবিশুদ্ধ, হেটেরোজাইগাস। হেটেরোজাইগাস বা সংকর। তার মানে সবগুলো মটরশুঁটি গাছের বীজের যে বৈশিষ্ট্য আসছে কি 16টাই কি গোলাকার হলুদ বীজ, কিন্তু আগের তার মতো না, এরকম বিশুদ্ধ না। এটা 16টাই কি সংকর। কেন সংকর? তুমি দেখেই বুঝতে পারছো, জিনোটাইপটা দেখেই বুঝতে পারছো। যেমন দেখো এখানে জিনোটাইপে কি একটা হচ্ছে কি গোলাকারের জিন, আরেকটা কি কুঞ্চিতর জিন। এখানে দেখো হলুদ আসছে ঠিকই, কিন্তু এখানে দেখো জিনের বিন্যাসটা দেখো, ক্যাপিটাল ওয়াই, এটা কি? এটা হচ্ছে হলুদের, আর এটা কি সবুজের। ঠিক আছে? সো দেখো, তার মানে অবশ্যই কোনো বৈশিষ্ট্যের মধ্যে যদি বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো চলে আসে, হ্যাঁ, বৈশিষ্ট্যের জিনোটাইপের মধ্যে যদি ভিন্ন ধরনের জিন চলে আসে, তাহলে কিন্তু অবশ্যই সেটা কি হবে? সংকর হবে, হেটেরোজাইগাস হবে। কখনোই এটা হোমোজাইগাস হবে না। যদি হোমোজাইগাস হইতো তাহলে এরকম হইতো, এই দেখো এরকম, এই যে এরকম, অথবা এরকম। এই দুটোই হোমোজাইগাস। এটা হোমোজাইগাস, এটা হোমোজাইগাস, কারণ বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনগুলো কি একই রকম। আর এখানে দেখো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনগুলো কি ভিন্ন রকম, একটা ক্যাপিটাল আর আরেকটা স্মল আর, একটা ক্যাপিটাল ওয়াই আর একটা কি স্মল ওয়াই। সো আমরা বুঝে গেলাম যে F1 বংশধরে আমরা, বা F1 বংশধরে মেন্ডেল যে বৈশিষ্ট্যের মটরশুঁটি গাছগুলো পেয়েছিলেন তার সবগুলোই কি ছিল? সংকর, গোলাকার, হলুদ বর্ণের বীজ। এখন আমরা এই যে 16টি বৈশিষ্ট্যের মধ্যে, 16টি সংকর বৈশিষ্ট্যের মধ্যে আমরা একটা সংকর ছেলে মটরশুঁটি গাছ নিব, আরেকটা সংকর মেয়ে মটরশুঁটি গাছ নিব। অর্থাৎ গোলাকার হলুদ ছেলে মটরশুঁটি বীজ, আরেকটা গোলাকার হলুদ মেয়ে মটরশুঁটি বীজ। এই দুটোর মধ্যে, এই দুইটা বৈশিষ্ট্যের মধ্যে একই ধরনের ফিনোটাইপ, কিন্তু ছেলে মেয়ে আলাদা। তো এই দুটো একই ধরনের বৈশিষ্ট্যের মধ্যে, সংকর বৈশিষ্ট্যের মধ্যে যখন আমরা ক্রস ঘটাবো, তখন আমাদের 16টা বংশধরের মধ্যে কি কি বৈশিষ্ট্য কি অনুপাতে আসে সেটা আমরা এখন দ্বিতীয় বংশধরের মাধ্যমে, F2 বংশের ফলাফলের মাধ্যমে আমরা দেখতে পাবো। আমরা এখন F2 জনুর ফলাফল বিশ্লেষণ করে দেখব F2 জনুতে কি ধরনের ফলাফল আসে। তো আমরা প্রথমে F1 বংশধরে আমরা বংশধরগুলো পেয়েছিলাম সবাই কি হলুদ, সংকর, গোলাকার, হলুদ, সংকর, গোলাকার, হলুদ। তাহলে F2 বংশধর আমরা কিভাবে পাবো? F2 বংশধরে মেন্ডেলের নিয়ম অনুসারে F1 বংশধরে যে বংশধরগুলো পাওয়া গেছে এদের মধ্যে ক্রস ঘটাইতে হবে। তার মানে স্বপরাগায়ন। তার মানে কি? অবশ্যই স্বপরাগায়ন হবে এখানে। হ্যাঁ, এখানে তোমাদের বিষয়টা বুঝতে হবে, কারণ F1 বংশধরদের মধ্যে যে বংশধরগুলো হয়েছে এরা সবাই কি একই পিতামাতার সন্তান। ঠিক আছে? তো এদের স্বপরাগায়ন হবে। স্বপরাগায়নে তাহলে পিতামাতা, এখানে P2 মানে কি সেকেন্ড প্যারেন্ট। তাহলে দেখো ফিনোটাইপ, ফিনোটাইপ কি সংকর গোলাকার হলুদ, সংকর গোলাকার হলুদ বীজ। তাহলে এই দুটোর মধ্যে তাহলে এটা ফিনোটাইপ। জিনোটাইপটা তোমরা আগেই জানো যে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, ওইদিকেও সেই। তাহলে এখন দেখো এখানে যে গ্যামেটের মধ্যে যে বিন্যাসটা, এই ক্ষেত্রেই তোমাদের অনেক সময় সমস্যা হয়। এটা দেখো একবার ক্যাপিটাল আর, একবার কি ক্যাপিটাল ওয়াই এর সাথে, আরেকবার ক্যাপিটাল আর স্মল ওয়াই এর সাথে। হ্যাঁ,
এখানে দেখো একবার স্মল আর একবার ক্যাপিটাল ওয়াই এর সাথে, আরেকবার স্মল আর স্মল ওয়াই এর সাথে। তার মানে এই জিনিসটা, এই কম্বিনেশনটা তোমার বুঝতে হবে। হ্যাঁ, একবার এই আর এই ওয়াই এর সাথে, আরেকবার একই আর আবার পাশেরটার সাথে ক্রস। তাহলে এরকম করে স্বাধীনভাবে বিন্যস্ত। এখান থেকে কিন্তু আসলে এই যে মেন্ডেলের সূত্রটা এখান থেকে তৈরি, যে শঙ্কর জীবের মধ্যে যে প্রথম বংশে যে শঙ্কর জীবের যে এই যে বিপরীত বৈশিষ্ট্যের যে ফ্যাক্টর গুলো দেখো এখানে স্বাধীনভাবে বিন্যস্ত হচ্ছে। স্বাধীনভাবে যে বিন্যস্ত, এটা কিন্তু এটা থেকে বোঝা যায়। এরপরে দেখো আমরা চেকার বোর্ডের মাধ্যমে ফলাফলটা আমরা বুঝতে পারবো। চেকার বোর্ডটা তোমাদের একটু বুঝতে হবে। এটা হলো চেকার বোর্ড। দেখো, দেখতে পাচ্ছ চেকার বোর্ডটা অসম্পূর্ণ আছে, আমি এখন সম্পূর্ণ করব, কারণ সম্পূর্ণ অবস্থা দেখালে তোমরা বুঝতে পারবে না যে কিভাবে হয়। সো এটা একটা চতুর্ভুজের মতো চতুর্ভুজ আঁকলাম, এবং দেখো রেখাটা আমরা উপরের দিকে, এই দিকে দেখো, এই দিকে আমি দেখো এখানে 4টা কলাম হয়েছে, 1 2 3 4। আড়াআড়ি ভাবে আমি 4টা দিব। দেখো 1 2 3 4। তাহলে আমরা এই যে উপরের যে 4টা বক্স, এখানে আমরা গ্যামেট গুলো বসাবো, এখানেও গ্যামেট গুলো বসাবো। যেমন দেখো এই যে চিহ্নটা, এটা কি শুক্রাণুর চিহ্ন। ভালো করে দেখতে পাচ্ছ? যে দেখো এটা কি, এটা দেখো, এটা উপরের কি শুক্রাণু, এটা কি শুক্রাণুর চিহ্নটা একটু হাইলাইট, একটু কি করে দেখাইতে হবে, দেখা যায়? আমি একটু কি করে দেখাচ্ছি তোমাদেরকে, আর একটু জুম করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবা তোমরা। একটু তোমরা একটু স্পষ্ট করে আমি লাল কালি দিয়ে দেখাই, রেড কালার দিয়ে, তাহলে বুঝতে পারবো। তাহলে এদিকে কি, এদিকে শুক্রাণু, এইদিকে কি ডিম্বাণু, এদিকে শুক্রাণু, গ্যামেট। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন দেখো এখানে অলরেডি কিন্তু আমরা গ্যামেট লিখেছি, এটা কি পুরুষ, তার মানে কি শুক্রাণু। তাহলে এই 4টা শুক্রাণুগুলো আমি লিখে ফেলি। আমি গোল দিয়ে আগে গোল্লা দিই, গোল্লার মধ্যে এগুলোই, এটাই যেটা লিখছি এগুলোই। তোমরা আবার পরীক্ষার খাতায় এত কালার দিও না, ঠিক আছে? আবার কালার দিলে আবার সমস্যা হবে। এটা তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি লাল, নীল, গ্রিন এগুলো বিভিন্ন কালার ইউজ করতেছি তোমাদের সুবিধার জন্য। তোমাদের এত কালার ইউজের দরকার নেই। এখন দেখো শুক্রাণু ডিম্বাণু, ঠিক আছে? শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে কি হবে? জাইগোট, জিনোটাইপ, ঠিক আছে? তাহলে এটার সাথে এটা ক্রস করিয়ে নি, এটার সাথে এটা মাল্টিপ্লাই, গুণ করি, কি হয়? আর একসাথে রাখবো, ক্যাপিটাল আর আর ক্যাপিটাল ওয়াই, দেখো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, বুঝতে পারতেছ? এই দেখো একটু জুম করো একটু, হ্যাঁ, ওকে ওকে। এটা দেখো, এটার সাথে এটা ক্রস করলে কি হয়? ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই কি স্মল ওয়াই। এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, এটার সাথে এটা কি হয়? ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে? তাহলে এখানে দেখো ক্যাপিটাল, এখানে ক্যাপিটাল আর
এখানে দেখো দ্বিতীয় রোতে capital R, small r, capital Y, capital Y, এখানে ক্যাপিটালটা আগে লিখবো, প্রকট যেটা সেটা আগে লিখবো, প্রকট বৈশিষ্ট্যের যে জিন। তারপরে এখানে কিন্তু গোলাকার এবং তোমার কুঞ্চিতর মধ্যে প্রকট কোনটা? গোলাকার। Smaller, smaller, capital Y, smaller. Capital of আগে লিখবো, স্মলটা পরে লিখবো। আর আর y y আর আর y y স্মল y স্মল y। ওকে, এখন দেখো একটা বিষয় তোমাদের বুঝতে হবে যে প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখানে কিন্তু প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তোমরা অলরেডি প্রথম সূত্রে আশা করি বুঝে গেছো, তবু আরেকবার বলতেছি যে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যদি একসাথে থাকে তাহলে প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে। প্রকট বৈশিষ্ট্যের জিন, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জিন যদি একত্রে থাকে একই জিনোটাইপে, তাহলে কোনটা প্রকাশিত হবে? প্রকটের। সাপোজ যে গোলাকারের জিনও আছে, কুঞ্চিতর জিনও আছে, অথবা হলুদের জিনও আছে, আবার সবুজের জিনও আছে। তুমি সাপোজ যদি আমি ধরি যে ক্যাপিটাল আর, স্মল আর, তাহলে এই দুটো, এটা কিন্তু সংকর, কারণ বিপরীত বৈশিষ্ট্যের ভিন্ন দুটো জিন আছে। তাহলে এখানে বৈশিষ্ট্য কোনটা, কারটা প্রকাশিত হবে? এখানে তো গোলাকারেরও জিন আছে, আবার কুঞ্চিতরও জিন আছে। প্রশ্ন হচ্ছে কারটা প্রকাশিত হবে? প্রকাশিত হবে কিন্তু প্রকট বৈশিষ্ট্য। তার মানে যেহেতু গোলাকার প্রকাশিত হয়েছে, তার মানে অবশ্যই গোলাকারটা কি? প্রকট। আর যেটা অপ্রকাশিত থাকে সেটা কি? প্রচ্ছন্ন। তার মানে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রে প্রথম ভাগেই কিন্তু বলেছিলাম যে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন করলে প্রথম বংশধরে প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশিত হয়। তার মানে মেন্ডেল 16টা প্রথম F1 বংশধরে 16টা জীবই পেয়েছিল কি? 16টাই পেয়েছিল কি? গোলাকার হলুদ, গোলাকার হলুদ, তবে সংকর। তার মানে প্রথম সংকর পুরুষে যেহেতু গোলাকার হলুদ প্রকাশিত হয়েছে, তার মানে গোলাকারটা কি? প্রকট। হলুদটা কি? প্রকট। কার উপরে প্রকট? প্রকট। হলুদ হচ্ছে সবুজের উপরে প্রকট। আর গোলাকার কার উপরে প্রকট? গোলাকার হচ্ছে কুঞ্চিত বৈশিষ্ট্যের উপরে প্রকট। তাহলে প্রথম বংশধরে প্রকটটা প্রকাশিত হয়েছিল সবগুলোর জন্য। দেখো প্রথম বংশধরে সবগুলোর জিনোটাইপের মধ্যে কিন্তু এরকম ক্যাপিটাল আর আছে এবং কি ক্যাপিটাল ওয়াই আছে। দ্যাট ইজ ওয়াই কি হয়েছে, সবগুলো 16টা বংশধরের মধ্যে যদিও স্মল আর স্মল ওয়াই একটি একটি আছে, কিন্তু তার উপরে শক্তিশালী যে প্রকট জিন সেগুলো কিন্তু বহাল আছে। সো সেজন্য কিন্তু তোমার প্রথম বংশধরে ক্যাপিটাল আর থাকাতে ক্যাপিটাল আর এর বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়েছে, স্মল আর এর বৈশিষ্ট্যটা অবদমিত, সুপ্ত অবস্থায় আছে। এজন্য আর ওখানে হলুদটা প্রকাশিত হয়েছে,
সবুজটা প্রকাশিত হয় নাই, কারণ প্রকট প্রচ্ছন্ন একসাথে থাকলে প্রকটটা প্রকাশিত হয়। হ্যাঁ, এটা নিয়েই কিন্তু মেন্ডেলের দ্বিতীয় সূত্রের প্রথম অংশটা হয়ে গেছে, যে প্রথম বংশধরে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যই প্রকাশিত হয়। তাহলে এইখানে আমরা F2 যে চেকারবোর্ড যে ফলাফলটা আমরা দেখবো, এটা একটু লক্ষ্য করো তোমরা। এখানে কিন্তু প্রকট প্রচ্ছন্নের ব্যাপারটা চলে আসবে। হ্যাঁ, আমরা জুম করে একটু দেখব, যে প্রথমটা একটু দেখব। দেখো এখানে ক্যাপিটাল আর দুটোই কিন্তু তাহলে বিশুদ্ধ, দুটোই কিন্তু আমার গোলাকারের জিন আছে। আর ক্যাপিটাল ওয়াই দুটোই হলুদের জিন। তার মানে কি বিশুদ্ধ গোলাকার হলুদ। তার মানে আমরা যদি লিখি একটু সংক্ষিপ্ত করে লিখি, আমরা গো হ মানে গোলাকার হলুদ। আর গো হ মানে কি গোলাকার হলুদ। ঠিক আছে, আমরা ফিনোটাইপটা লিখে দিলাম। এগুলো কি জিনোটাইপ, এগুলো কি জিনোটাইপের নিচে আমরা কি লিখছি? ফিনোটাইপ। যেমন এই যে মাত্র লিখলাম গোলাকার হলুদ। এটা কি? এটাও সেম। দেখো গোলাকার কি হবে? হলুদ। কেন হলুদ? অনেকে বলতে পারে স্যার এখানে তো স্মল ওয়াই আছে, সবুজেরটা আছে, তাহলে সবুজেরটা কেন প্রকাশিত হবে না? উত্তর কি? সবুজটা হচ্ছে প্রচ্ছন্ন, প্রকট প্রচ্ছন্ন এখানে একসাথে আছে, তাহলে কোনটা প্রকাশিত হবে? প্রকট। তাহলে অবশ্যই কি হবে? হলুদ। গোলাকার হলুদ। এখানেও দেখো প্রকট প্রচ্ছন্ন একসাথে, তার মানে অবশ্যই গোলাকার। এখানে তো অবশ্যই হলুদ, গোলাকার হলুদ। এখানেও কি? গোলাকার হলুদ। এখানেও কি? গোলাকার হলুদ। এইখানে দেখো, এখানে একটা প্রশ্ন, এইখানে কিন্তু ক্লাইম্যাক্সটা চলে আসছে। দেখো অন্য একটা বৈশিষ্ট্য চলে আসছে, কি? গোলাকার সবুজ। কেন সবুজ? সবুজ কিভাবে আসলো? কারণ স্মল ওয়াই এর জন্য আমরা ধরেই নিয়েছি স্মল ওয়াই এর জন্য কি সবুজ, তার মানে দুটো প্রচ্ছন্ন একসাথে আসছে। এখানে যেহেতু প্রকট নাই, তার মানে প্রচ্ছন্নটা প্রকাশিত হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখো গোলাকার হলুদ, এখানে গোলাকার সবুজ, এখানে কি? গোলাকার হলুদ, এখানে গোলাকার হলুদ, এখানে কুঞ্চিত। দেখো কুঞ্চিত হলুদ, বুঝতে পারছো? কুঞ্চিত হলুদ। কেন কুঞ্চিত আসলো? কারণ দুটোই প্রচ্ছন্ন। কুঞ্চিত দুটো জিনই এখানে চলে আসছে। ঠিক আছে, গোলাকারের কোনো জিন নাই এখানে। ঠিক আছে, সো এটাও কি? কুঞ্চিত হলুদ। আর এটা গোলাকার হলুদ গোহ। এটা হচ্ছে গোলাকার সবুজ। এটা হচ্ছে কুঞ্চিত হলুদ। আর এটা হচ্ছে গোলাকার গোলাকার না, এটা হচ্ছে কুঞ্চিত সবুজ। তাহলে দেখো এখানে 16টা বংশধরের জিনোটাইপ আছে। 16টা দেখো, 1 2 3 4, দেখো 4 4 16টা বংশধরের জিনোটাইপ এবং ফিনোটাইপ দুটোই আমি এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখো পিতামাতার যে বৈশিষ্ট্য প্রথম যে ছিল, প্রথমে কোন দুইটা বৈশিষ্ট্য ছিল? দেখো এই যে দ্বিতীয় বংশধরে, দেখো এটা কিন্তু এদের যে তোমার কি বলা যায়, নানা নানি বলা যায় বা দাদা দাদি বলা যায়। এই দেখো গোলাকার হলুদ, এই দেখো কুঞ্চিত সবুজ। ঠিক আছে, এরকম কিন্তু দেখো গোলাকার হলুদ এরকম, এই যে একেবারে পুরোপুরি সব বিশুদ্ধ অরিজিনাল পিওর। দেখছো এরকম কিন্তু নাই, এরকম জিনোটাইপ নাই। দেখো এরকম জিনোটাইপও নাই, এইরকমও নাই, এরকমও নাই। তাহলে আমাদের দেখো
এখানে প্রশ্ন আসতেছে যে মেন্ডেল বলছে যে নতুন বৈশিষ্ট্য আসবে, নতুন বৈশিষ্ট্য। তাহলে দেখো এই এদের মধ্যে ক্রস হয়েছিল, প্রথম বংশধরের সবাই হলো এরকম, এই যে তোমার এই যে এরকম এরকম সবাই এরকম। এদের মধ্যে আবার ক্রস হয়েছে, দেখো হ্যাঁ, এটা এদের বাবা মাকে একটু লক্ষ্য করো, এদের বাবা মাকে, এই 16টা বাচ্চার বাবা মাকে, এই 16টা বাচ্চার বাবা মা হচ্ছে এরা। এই আমি দেখাচ্ছি, দেখো উপরে একটু করো, এই দেখো এদের বাবা মা হচ্ছে এই যে এরা, তাই না, এরা। তাহলে একটু লক্ষ্য করো, বাবা মা দুজনই গোলাকার হলুদ, বাবাও গোলাকার হলুদ, মাও গোলাকার হলুদ, ঠিক আছে, দুজনেই গোলাকার হলুদ। তাহলে এখানে দেখো গোলাকার হলুদ তো আছেই, ঠিক আছে, গোলাকার হলুদও আসছে, কিন্তু গোলাকার হলুদ ছাড়াও ভিন্ন বৈশিষ্ট্য আসছে কিনা সেটা দেখো। এই যে দেখো গোলাকার সবুজ, বাবা মার মধ্যে কেউ ছিল না, কেউ ছিল না। গোলাকার কুঞ্চিত হলুদ দেখো ছিল না, ছিল না। হ্যাঁ, গোলাকার সবুজ কুঞ্চিত হলুদ দেখো নাই। তার মানে দেখো নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়ে গেছে। তাহলে আমরা এখন একটু দেখি যে আসলে কোনটা চার ধরনের বৈশিষ্ট্য যে কয়টা আসছে। যেমন এদিকে একটু আমরা নিই, এখানে দেখো আমরা প্রথমে দেখি যে F2 বংশের ফসল গোলাকার হলুদ, গোলাকার হলুদ কয়টা হয়েছে? গোলাকার হলুদ ফিনোটাইপ কয়টা হয়েছে দেখি আমরা গুনি। 1 2 3 4 5 5 6 6 7 8 9, 9টি। তাহলে গোলাকার সবুজ কয়টা দেখি, গোলাকার সবুজ কয়টা? গোলাকার সবুজ এই যে একটা, এই যে গোলাকার সবুজ, এই যে একটা গোলাকার সবুজ, এই যে আরেকটা, 3টা। এখন কুঞ্চিত হলুদ, কয়টা? 3টা। দেখো এই যে কুঞ্চিত হলুদ, ঠিক আছে, 3টা। আর কুঞ্চিত সবুজ একটি। কয়টি? একটি। তাহলে কুঞ্চিত সবুজ কয়টি? একটি। তাহলে আমরা অনুপাত কি দাঁড়ায়? F2 বংশ অনুপাত, ফিনোটাইপিক অনুপাত। ফিনোটাইপ মানে কি? এগুলো তো ফিনোটাইপ। ফিনোটাইপিক অনুপাত কত? 9:3:3:1। দেখো 16টা বাচ্চাই দেখো। ফিনোটাইপিক অনুপাত কত? 9:3:3:1। এটাই কিন্তু মেন্ডেলের দ্বিতীয় সূত্রের F2 বংশের ফিনোটাইপিক অনুপাত। দেখো 9:3:12, 12:3:15, 15:16। বাচ্চার সংখ্যা কিন্তু কমে নেই। সেই প্রথম বংশেও ছিল কি 16টা, এখানেও কিন্তু 16টা, কিন্তু ভিন্ন বৈশিষ্ট্যের উদ্ভব হয়েছে ফিনোটাইপে। কি কি ভিন্ন বৈশিষ্ট্য? দুইটা কি কি? আমার দেখো এটা কিন্তু ছিল আগে, এটাও ছিল, ঠিক আছে। তাহলে ভিন্ন বৈশিষ্ট্য কোনটা আসলো? গোলাকার, এই দেখো সম্পূর্ণ ভিন্ন বৈশিষ্ট্য। এই দেখো এটাও ভিন্ন বৈশিষ্ট্য, এটাও ভিন্ন বৈশিষ্ট্য। এই সম্পূর্ণ ভিন্ন দুইটা বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটেছে। এটাই কিন্তু মেন্ডেলের দ্বিতীয় সূত্রের মূল বিষয়, যে 9:3:3:1, অর্থাৎ
তোমার সংকর যখন দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন হবে তখন প্রথম বংশে F1 বংশে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যই প্রকাশিত হবে, যেটা হলো গোলাকার হলুদ প্রকট প্রচ্ছন্ন একসাথে থাকাতে প্রকটটার বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। এরপরে কি করলাম, আমরা F2 বংশের ফলাফল বের করলাম, অর্থাৎ F1 বংশ থেকে যে বংশধরগুলো আমরা পেয়েছিলাম এদের মধ্যে আমরা স্বপরাগায়ন ঘটিয়েছি। এদের প্রাপ্ত যে বংশধরগুলো F1 বংশে, এদের মধ্যে একটা ছেলে একটা মেয়ে মটরশুঁটি গাছ নিয়ে এদের মধ্যে আমরা স্বপরাগায়ন ঘটানোর ফলে মেন্ডেল যে F2 বংশের যে ফলাফলটা পেলেন, এটা দেখে উনি মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা আবিষ্কার করে ফেললেন। কিভাবে? উনি দেখলেন যে 16টা বংশধরই এসছে, 16টা বংশধরের মধ্যে দুটো পুরাতন, এই দুটো পুরাতন, কিন্তু সম্পূর্ণ নতুন দুটো বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটেছে। তার মানে বৈচিত্র্যময়তা আবির্ভাব ঘটেছে। এটাই কিন্তু মেন্ডেল বোঝাতে চেয়েছেন যে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হবে। কারণ কেন এরকম দুটো বৈশিষ্ট্য আসলো, এই জিনিসটা কিন্তু মুখ্য বিষয়, যে কিভাবে আসলো, এই দুটো কিভাবে আসলো, এখানে কিন্তু অনেক বোঝার বিষয় আছে যে কিভাবে আসলো। হ্যাঁ, তো এইটা একটু তোমার বুঝতে হবে, তাহলে কিন্তু তুমি বুঝে যাবো যে কিভাবে আসলো। কারণ এই যে এখানে যে বিষয়টা ঘটেছে, যে মেন্ডেল বলছেন যে এখানে যে এই যে সংকর জীবের মধ্যে যে তোমার ফ্যাক্টরগুলো, জিনগুলো, এগুলো যখন গ্যামেট তৈরি করেছে তখন এরা স্বাধীনভাবে বিন্যস্ত হয়েছে। হ্যাঁ, সাপোজ আর যদি সবসময় ওয়ের সাথেই থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু বৈচিত্র্যতা আসতো না, সবগুলো কি হতো আর ওয়াই আর ওয়াই আর ওয়াই। কিন্তু এইখানে দেখো আর একবার ক্যাপিটাল ওয়াই সাথে আর একবার আর কি স্মল ওয়াই এর সাথে। সেম এজ স্মল আর এর ক্ষেত্রে ধরো, স্মল আর যদি খালি স্মল ওয়াই এর সাথেই লেগে থাকতো, স্মল আর যদি সবসময় স্মল ওয়াই এর সাথেই থাকতো, একেবারে জয়েন্ট আঠার মতো লেগে থাকে, তাহলে কিন্তু কম ভ্যারিয়েশন আসবে না। এখানে দেখো একবার স্মল আর একবার কি ক্যাপিটাল ওয়াই এর সাথে, আরেকবার দেখো স্মল আর কি স্মল ওয়াই এর সাথে আসছে। এই জন্যই বলেছে কিন্তু জননকোষ সৃষ্টির সময়, মেন্ডেলের দ্বিতীয় সূত্রে দ্বিতীয় অংশে কি বলেছে, কিন্তু জননকোষ সৃষ্টির সময় বা গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। এই ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করার জন্যই কিন্তু নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়েছে। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছ। এখন তাহলে আমাদের এখানে যেটা আমরা এখানে বুঝলাম সেটা হলো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। এই ব্যাখ্যা সহ আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এটা কিন্তু বাসায় তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা, কয়েকবার এটা লিখতে হবে, লিখে আবার এখানে তোমাদের এই যে চেকার বোর্ডে ভুল হবে, এটা বারবার চেক করতে হবে যে আসলে এটা হয়েছে কিনা, সবগুলো হয়েছে কিনা। এখানে যদি একটা ভুল হয় তাহলে কিন্তু তোমার মার্কস কাটা যাবে, একটা ভুল হলে পুরো মার্কস কাটা যাবে, কারণ এখানে অঙ্কের মতো তোমার মিলায় দেখা দিতে হবে। ওকে, ধন্যবাদ। আমরা এখন আলোচনা করব বংশগতির ক্রোমোজোমাল তত্ত্ব। বংশগতির ক্রোমোজোমাল তত্ত্ব আলোচনা পূর্বে আমরা মেন্ডেলের যে উনি যে দুটো সূত্র আবিষ্কার করেছেন, এই দুটো সূত্র আবিষ্কারের পেছনে উনি ব্যাপক গবেষণা করেছিলেন এবং উনি গবেষণালব্ধ ফলাফল থেকে যে তথ্য দিয়েছিলেন সেটা হচ্ছে এমন যে মেন্ডেল বলেছিলেন যে পিতামাতা থেকে যখন সন্তান সন্ততি উৎপন্ন হয় তখন একটা উপাদান আছে, একটা ফ্যাক্টর আছে। উনি ফ্যাক্টরের কথা বলেছিলেন যে একটা ফ্যাক্টর আছে যেটা পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে।
তাহলে উনি যে ফ্যাক্টরের কথা বারবার উল্লেখ করেছিলেন যে যখন পিতা মাতার মধ্যে সংকরায়ন হয় এবং পিতামাতার সংকরায়নের ফলে অপত্য জীব জন্মগ্রহণ করে, এই অপত্য জীবের মধ্যে পিতামাতার বৈশিষ্ট্য একটা বিশেষ ফ্যাক্টরের মাধ্যমে সঞ্চারিত হয়। এই যে ফ্যাক্টরটা মেন্ডেলের মধ্যে কিন্তু আসলে মেন্ডেল গবেষণা করে বের করেছিলেন ঠিকই, কিন্তু পরবর্তীতে মেন্ডেলের মধ্যে কিন্তু আসলে ক্রোমোজোম এবং জিন সম্পর্কে ওনার মধ্যে ধারণা ছিল না। ক্রোমোজোম এবং জিন সম্পর্কে, দ্যাট মিনস একটা কোষের কথা যদি তোমরা বিবেচনা করো, প্রাণী কোষই ধরো, প্রাণী কোষের যে কেন্দ্রস্থলে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে সুতার মতো ক্রোমোজোম। ক্রোমোজোমের যে গাঠনিক উপাদানটা, রাসায়নিক উপাদানটা, স্থায়ী যে উপাদানটা, সেটা ডিএনএ, এবং ডিএনএর ক্ষুদ্রতম অংশ হচ্ছে জিন। এই জিনিসটা অনেকের মধ্যে ধারণা নেই। তো অ্যাকচুয়ালি মেন্ডেল যখন ওনার এই যুগান্তকারী গবেষণা করছিলেন, তখন কিন্তু অ্যাকচুয়ালি মেন্ডেলের মধ্যে ধারণা ছিল না ক্রোমোজোম কি, নিউক্লিয়াস কি, ডিএনএ কি, জিন কি। কারণ এটা কিন্তু আবিষ্কারই হয়েছে 1902 সালে, এবং মেন্ডেল তার গবেষণালব্ধ ফলাফল জমা দিয়েছিলেন 1866 সালে। কাজে ওই সময় কিন্তু ওনার মধ্যে ডিএনএ সম্পর্কিত বা জিন সম্পর্কিত ধারণা ছিল না। উনি জাস্ট উল্লেখ করেছিলেন একটা ফ্যাক্টর এখানে দায়ী, এক বংশ থেকে আরেক বংশে, পিতামাতা থেকে যে নতুন বংশধর হয় সেখানে একটা ফ্যাক্টর বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে। পরবর্তীতে যখন এই 1900 সালে মেন্ডেল তত্ত্বের পুনরাবিষ্কার হলো, অর্থাৎ মেন্ডেল তার গবেষণালব্ধ ফলাফল জমা দেওয়ার পরেই কিন্তু উনি স্বীকৃতি পায়নি। ঠিক আছে, উনি 1884 সালে মৃত্যুবরণ করেন, এবং পরবর্তীতে 1900 সালে 3 দেশের 3 বিজ্ঞানী মেন্ডেল যে বিষয় নিয়ে গবেষণা করেছিলেন, একই বিষয় নিয়ে 3 দেশের 3 বিজ্ঞানী গবেষণা করে তাদের ফলাফল জমা দিয়েছিলেন। তো জমা দেওয়ার ফলে তখন আবিষ্কার হলো যে 1866 সালে এই বিষয় নিয়েই আরেকটা গ্রেগর জোহান মেন্ডেল নামে একজন বিজ্ঞানী গবেষণাপত্র জমা দিয়েছে। তখন আসলে তাদের ওই 3 দেশের 3 বিজ্ঞানীর গবেষণালব্ধ ফলাফলের রেজাল্ট, গবেষণালব্ধ যে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলো যখন জমা দিল, তখন কিন্তু আসলে মেন্ডেলের যে আবিষ্কারের বিষয়টা উদ্ঘাটিত হয়ে গেল। তাহলে 1900 সালের দিকে মেন্ডেল তত্ত্বের পুনরাবিষ্কার, এই জন্য লেখা হয়েছে মেন্ডেল তত্ত্বটা পুনরাবিষ্কৃত হলো 1900 সালে। ওই 3 জন বিজ্ঞানী যখন গবেষণার পত্র জমা দিলেন, তখন কিন্তু আসলে মেন্ডেলের এই যে অবদানটা আবিষ্কৃত হলো, পুনরাবিষ্কৃত হলো বলা যায়। এবং পরবর্তীতে আসলে 1902 সালে, 1902 সালে শাটন এবং বভেরি, শাটন কিন্তু আমেরিকান জিনতত্ত্ববিদ, আর বভেরি জার্মান জীববিজ্ঞানী। তাহলে এই শাটন বভেরি এই দুজন ক্রোমোজোম সম্পর্কে, ক্রোমোজোম ডিএনএ জিন এই সম্পর্কে কিন্তু ওনারা সর্বপ্রথম ধারণা দেন। এবং ওনারা কি ধারণা দেন সেটা হচ্ছে, ওনারা বলেন যে মেন্ডেল যে ফ্যাক্টরের কথাটা উল্লেখ করেছেন, সেই ফ্যাক্টরটার সাথে জিন এবং ক্রোমোজোমের একটা ব্যাপক সাদৃশ্য আছে। এবং পরবর্তীতে আরো প্রচুর গবেষণা পরে ওনারা সিদ্ধান্তে উপনীত হলেন যে ক্রোমোজোম এবং জিন একই ধরনের আচরণ করবে। ক্রোমোজোম এবং জিন সমান্তরাল আচরণ প্রদর্শন করে।
এই জিনটাই কিন্তু আসলে ফ্যাক্টর। মেন্ডেল যে ফ্যাক্টরের কথা বলেছিলেন, এই জিনটাই আসলে ফ্যাক্টর। এবং বংশগতির ক্ষেত্রে বংশগতি একটু বলেনি। বংশগতিটা কি? বংশগতি হচ্ছে হেরিডিটি, অর্থাৎ যে প্রক্রিয়ায় পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় সেটাকেই বলা হয় বংশগতি। যে প্রক্রিয়ায় পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় সেই প্রক্রিয়াকে আমরা কি বলবো? বংশগতি, ইনহেরিটেন্স। ইংরেজিতে বলা হয় ইনহেরিটেন্স। তাহলে এই যে সাটন এবং বোভেরি, ওনারাই সর্বপ্রথম আবিষ্কার করলেন যে মেন্ডেল যে ফ্যাক্টরের কথাটা বলছেন সেই ফ্যাক্টরটা আসলে আর কিছুই না, সেটা হচ্ছে জিন এবং ক্রোমোজোম। ক্রোমোজোমের সাথে জিনের একটা ব্যাপক সাদৃশ্য আছে এবং ক্রোমোজোম বংশগতির ক্ষেত্রে ক্রোমোজোম এবং জিন সমান্তরাল আচরণ প্রদর্শন করে। অর্থাৎ ক্রোমোজোমের ভেতরেই কিন্তু আসলে জিনের অবস্থান। সেজন্য স্বাভাবিকভাবে ক্রোমোজোম যেই বংশে যাবে, যেই সন্তান সন্ততিতে যাবে, জিনও সেই সন্তান সন্ততিতে সঞ্চারিত হবে। তার মানে এটাই কিন্তু আসলে আমাদের বংশগতির ক্রোমোজোমাল তত্ত্ব, যে বংশগতির ক্ষেত্রে ক্রোমোজোম এবং জিন সমান্তরাল আচরণ প্রদর্শন করে। আমরা এখন এই যে ক্রোমোজোমাল তত্ত্বের মূল নীতিগুলোর দিকে একটু আলোকপাত করব, মূল নীতিগুলোর দিকে একটু দৃষ্টি দিব। আমরা এখন ক্রোমোজোম তত্ত্বের মূল ভিত্তিগুলো নিয়ে একটু আলোচনা করব। ক্রোমোজোম তত্ত্বের মূল ভিত্তিগুলো আসলে প্রথম যে ভিত্তিটা সেটা হচ্ছে শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট হয়। তাহলে বলা যায় যে শুক্রাণু এবং ডিম্বাণু বংশ পরম্পরার সেতু হিসেবে কাজ করে। তো বংশ পরম্পরা তখনই টিকবে যখন শুক্রাণু ডিম্বাণু সফলভাবে মিলিত হবে। তো এই জন্য প্রথম বিষয়টা হচ্ছে শুক্রাণু ডিম্বাণুর বংশ পরম্পরা সেতু হিসেবে কাজ করবে। এরপরে যেটা আসে সেটা হলো জনন কোষের নিউক্লিয়াসে বংশগতির পদার্থ থাকে। জনন কোষের যে নিউক্লিয়াস, দ্যাট মিনস শুক্রাণু ডিম্বাণু তো জনন কোষের নিউক্লিয়াসে মধ্যে বংশগতির পদার্থ থাকবে। খুবই সিম্পল তোমাদের কাছে মনে হচ্ছে এখন, কিন্তু 1902 সালে এত সিম্পল ছিল না। তো নিউক্লিয়াসের মধ্যে বংশগতির পদার্থ থাকবে। বংশগতির পদার্থ মানে কি? ডিএনএ, জিন, এগুলো থাকবে। তারপরে এগুলো কোথায় থাকে? ক্রোমোজোমে থাকে। তাহলে জনন কোষের নিউক্লিয়াসে, আমরা সবাই জানি এখন, আমাদের কাছে সিম্পল মনে হচ্ছে, নিউক্লিয়াসের মধ্যে তো ক্রোমোজোম থাকেই। ঠিক আছে, এই কথাগুলোই কিন্তু আসলে নিউক্লিয়াসে বংশগতির পদার্থ থাকবে। এবং নিউক্লিয়াসে ক্রোমোজোমে বংশগতির পদার্থ, এই কথাটাই আসলো আবার। নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমের মধ্যে বংশগতির পদার্থ, মানে ডিএনএ এর একটা অংশই কি? জিন, ফ্যাক্টর। তাহলে ক্রোমোজোম যখন ক্ষতিগ্রস্ত হবে, যদি ক্রোমোজোম ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু বংশধরদের মধ্যে অঙ্গহানি বা বিভিন্ন বিকারগ্রস্ততা চলে আসতে পারে। তার মানে ক্রোমোজোমের মধ্যে যেহেতু বংশগতির পদার্থগুলো আছে, তার মানে ক্রোমোজোমই যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে পরবর্তী বংশধরের সমস্যা আসবে, অঙ্গহানিও হতে পারে। এরপরে ক্রোমোজোম কিন্তু প্রজাতিভেদে নির্দিষ্ট। ক্রোমোজোমগুলো প্রজাতিভেদে নির্দিষ্ট। মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া, আর জনন কোষে 23টা। এরকম প্রত্যেকটা প্রাণীর মধ্যে ক্রোমোজোম কি? স্থায়ী। ক্রোমোজোম একটা স্থায়ী একটা পদার্থ, সংখ্যা, গঠন, সক্রিয়তা, এরা কি? স্থায়ী। এরপরে এখানে কিন্তু আসলে 10টি পয়েন্টস আছে, এখানে 5টি পয়েন্টস আমি দিয়েছি। আরো যেগুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নিষেক প্রক্রিয়ার কথা আছে। হ্যাঁ, নিষেকটা কি? শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে নিষেক। এরপরে ডিপ্লয়েড আছে, হ্যাপ্লয়েড আছে, মিওসিস বিভাজনের কথা আছে। তো এগুলো তো সবই তো আসলে একটা নতুন প্রজাতি, নতুন বংশধর সৃষ্টির ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো ডিপ্লয়েডের কথা, তার মানে ডিপ্লয়েডের যে ডিপ্লয়েড একটা কোষের মধ্যে 2 সেট ক্রোমোজোম থাকে, আর হ্যাপ্লয়েডের মধ্যে কি থাকবে? এক সেট ক্রোমোজোম, এক সেট এলিল বা এক সেট জিন। আর ডিপ্লয়েডের মধ্যে 2 সেট ক্রোমোজোম বা 2 সেট জিন।
বা 2 সেট এলিল। এলিল মানে জিন আর কি। তো এরকম হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের ব্যাপারটাও তোমাদের ইয়েতে মূল ভিত্তিগুলোর মধ্যে আছে। তোমরা 10টা পয়েন্ট খুব সুন্দর করে করে নিবা এবং তাহলে তোমাদের আমাদের আজকের মূল আলোচনার বিষয়বস্তু যে দুটো বিষয়বস্তু ছিল, একটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র এবং তার ব্যাখ্যা, এবং ক্রোমোজোমাল তত্ত্ব যেটা, তাহলে তোমাদের বাড়ির কাজ কিন্তু আমি প্রথমেই যে শিখনফল দিয়েছিলাম এই শিখনফল অনুসারে তোমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা সহ পড়বা এবং এই যে ক্রোমোজোম তত্ত্বের যে মূল ভিত্তিগুলো এবং ক্রোমোজোম তত্ত্বটা কি এটা সুন্দর করে আজমল স্যারের বই থেকে তোমরা সবাই পড়ে ফেলবা। আমি নেক্সট ক্লাসে তোমাদের বা বিষয় শিক্ষকরা নেক্সট ক্লাসে তোমাদের এটার উপরে কিন্তু লেকচার দিবে এবং পড়া আদায় করবে এবং তোমরা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে বিষয়গুলো সুন্দর করে পড়ে নেবে। ধন্যবাদ সবাইকে। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আজকে আমরা যে লেকচার বিষয়গুলো উপস্থাপন করলাম, এই বিষয়গুলো তোমরা তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করে সবগুলো ধারণা ক্লিয়ার করে নিবা যদি সমস্যা থাকে। আর যদি না থাকে তাহলে যে বিষয়গুলো আমি পড়া দিলাম সেই বিষয়গুলো ভালোভাবে বই দেখে ভালোভাবে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। আর এই বিষয়গুলোর উপরে তোমাদের জুম লাইভ ক্লাস হবে, তোমাদের বিষয় শিক্ষক তোমাদের জুম লাইভ ক্লাস নেবে। সবার সুস্বাস্থ্য কামনায় আজকের জন্য এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।